আসসালামু আলাইকুম। আগুনের আশীর্বাদ এই শিরোনামে ব্যাপক আকারে যাওয়া সম্ভব না, ছোট্ট করে একটি আলোচনা করব। কারণ আগুন মানুষের একসময় আশীর্বাদই ছিল। যখন মানুষ বনে জঙ্গলে গুহায় বাস করত, ভয়ঙ্কর প্রাণী পশুদের ভয় দেখাইতে শুরু করে নিজেদের খাদ্যাভ্যাস, শীতকালে তাপ যোগাতে মানুষ বারবারই আগুনকে ব্যবহার করেছে। যেমন ঠিক তেমনি আগুনও মানুষের আশীর্বাদ হিসাবেই ছিল, যতক্ষণ না তাদের পুড়িয়ে মেরেছে বা তাদের সম্পদ পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছে। যার জন্য গোটা একটি ধর্মই সম্ভবত অগ্নিপূজক বা অগ্নিপূজারী নামে পরিচিত হিসাবে আছে, এবং অনেক ধর্মেই সূর্যকে যেমন দেবতা মানে, ঠিক তেমনি আগুনকেও দেবতা মনে করে, অগ্নিপূজা আগুনকে পূজাও করে। কিন্তু বাংলাদেশের যে আগুনের ধারাবাহিকতা, চিরচারিত নিয়মের বাইরে এসে আগুন কারা, কিভাবে, কোন কোন স্থানে ব্যবহার করে এই আশীর্বাদ, আগুনের আশীর্বাদ পুষ্ট হয়েছেন, তা নিয়ে আমি একটি আলোচনা করব। প্রথমে যদি আমরা আলোচনা করি, ঢাকা সিটিতে যখন সিটি কর্পোরেশনগুলার ক্ষমতা বদল হয়, মেয়র হোক, কাউন্সিলর হোক, দল হোক, বা একই দলের ভিতরের প্রভাবশালী কোনো নেতার আবির্ভাব ঘটুক, তখন বস্তিগুলোতে আগুনের আবির্ভাব ঘটে। নিঃস্ব সর্বস্ব হারানো মানুষগুলো একেবারে যখন রাস্তায় নেমে যায়, রাস্তায় দাঁড়িয়ে পড়ে অসহায় অবস্থায়, তখন তারা ওই মানুষগুলোর আবির্ভূত দেবতা হিসাবে প্রকাশ করবার জন্যই এই বস্তিগুলো উচ্ছেদের নামে পুড়িয়ে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। কতিপয় লোকের স্বার্থের জন্য হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে নিরুপায় হয়ে অসহায়ভাবে পথ মানবে পরিণত হয়ে যায়। দ্বিতীয়ত, আগুনগুলা হয় আন্দোলনকে ত্বরান্বিত করতে, যদিও সেই আন্দোলনকারীরা না করলেও রাষ্ট্রপক্ষই করে, যেমন বিএনপিকে অগ্নি সন্ত্রাস আখ্যায়িত করেছিল, কিন্তু এর নেপথ্যে আগুনগুলো সেই সরকারই ব্যবহার করে আসছিল। সেখানে এক ধরনের আগুন নিয়ে আশীর্বাদ পুষ্ট হয় সেই আন্দোলনকারী ব্যবহারকারীরা, ঠিক আবার ওই আগুনের ওসিলায় আন্দোলনকারীদের বিরুদ্ধেও অনেক মামলা হামলা হয়েছে দেশে। দ্বিতীয়ত, সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গাগুলো হলো বড় বড় কিছু প্রতিষ্ঠান আছে যারা শত হাজার হাজার কোটি টাকা সরকারের কাছে ঋণ নিয়ে ঋণ খিলাপি হয়ে বসে আছে। তারা নিজেদের বড় বড় গোডাউনগুলোতে বা সম্পদে আগুন ধরিয়ে দিয়ে ব্যাংককে দেখায় যে তারা দেউলিয়া হয়ে গেছে, অর্থাৎ সেই ঋণ খিলাপির আর একটি সুযোগ নাই দেউলিয়া হয়ে গিয়ে। তারপরে আছে বড় ধরনের অডিটেবল জায়গাগুলোতে বড় ধরনের অর্থ তছরূপের যে নথিপত্র, কাগজপত্র থাকে, যেমন বাংলাদেশ ব্যাংকে এর আগে আগুন ধরল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোথাও কোথাও কখনো কখনো আগুন ধরে। ঠিক যখন খুব জরুরি দলিল দস্তাবেজ রক্ষিত থাকে, যেগুলো ঘেঁটলে পরবর্তীতে কতিপয় মানুষ, সরকার বা একটি দল বা একটি গোষ্ঠী, আমলারা সমস্যায় পড়তে পারে, হাজার কোটি টাকা তছরূপের নথিপত্র যা 10 টাকা কেনা হয়েছে তা 1 লক্ষ টাকা দিয়ে, এই ধরনের অর্থ তছরূপের দলিলপত্রগুলো যেখানে সংরক্ষিত থাকে, সুযোগ সন্ধানী অবস্থায় হুট করে সেইখানেই আগুন লেগে যায়। সেখানে আর কিছু পরিকার না করুক, তাদের সেই জরুরি কাগজপত্র, দলিল দস্তাবেজগুলো পুড়ে যায়। যেখানে যা থাকার কথা না, আগুনের পরে সেখানে সেটাই পাওয়া যায়। যেখানে ফায়ার সার্ভিস জানে যেখানে এই বস্তুতে আগুন ধরেছে, কিন্তু সেটা না নিয়ে শুধু পানি নিয়ে দৌড়াদৌড়ি করে। একসময় সাধারণ মানুষ বলতো গন্ডগোল শেষ হয়ে যাওয়ার পরে পুলিশ আসে। আমরা কিছু কিছু জায়গায় এটাই লক্ষ্য করেছি যে আগুনে সব কিছু পুড়িয়ে ধ্বংস হয়ে যাবার পরে ফায়ার সার্ভিস ঘোষণা দেয় আগুন এখন আমাদের নিয়ন্ত্রণে বা আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু তখন আর অবশিষ্ট থাকে না, আগুনের কাছে তারা হেরে যায়।
তারপরে বলে নিয়ন্ত্রণে এসেছে। এগুলো কি আগুন নেভানোর প্রচেষ্টা? আমি প্রচেষ্টাই বলবো, তারা তো নিরুপায়, তাদের হাতে যে ইনস্ট্রুমেন্ট আছে তারপরেও যথেষ্ট। এখন এক এক সময় এক একটা খোঁড়া অজুহাত তৈরি করে। শাহজালাল বিমান বন্দরে যেটা তারা প্রকাশ করলো যে বিল্ডিংয়ের অবস্থানগত কারণে তাদের ফায়ার সার্ভিসের ইনস্ট্রুমেন্টগুলো সঠিকভাবে ব্যবহার করা যায়নি। কিন্তু অন্যত্র এটাও দেখেছি গেট দিয়ে ঢুকতে দেয়নি, হয়তো নিরাপত্তার স্বার্থে, কিন্তু আগুন কি নিরাপত্তার স্বার্থে ঢুকতে না দেওয়ার বিধি কতটুকুন বা ডিউটিরত যারা ছিলেন তারা কতটুকুন জানেন? অথবা কেউ কেউ যেমন বলছেন যে বিমানের চিপ বাইরে যাওয়ার পরে আগুনগুলো ধরে যায় বা লেগে যায় যে কোনো কারণেই। এখন সাধারণ মানুষ এগুলো দেখতে দেখতে এমনভাবে একটা অভ্যস্তর ভিতরে এসে গেছে যে নিয়ে আর কেউ কোনো উচ্চবাচ্য করে না, কারণ এই ক্ষয়ক্ষতিগুলো একমাত্র বস্তির মানুষ ছাড়া আর অন্য জায়গার অগ্নিসংযোগে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না। ক্ষয়ক্ষতি হয় বড় ধরনের রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি হয়, কোনো সংস্থার ক্ষয়ক্ষতি হয়, গার্মেন্টসগুলোতে মানব সম্পদের ক্ষয়ক্ষতি, মানুষের প্রাণহানি হলেও সেখানে শ্রমিক লেভেলের মানুষ হয় বা এটা সরকারি মদত থাকায় ওইসব কারণে, কারণ গার্মেন্টসগুলোর মালিকরা, তাদের সংগঠনরা শত হাজার কোটি টাকার মালিক এবং তারা বাংলাদেশকে যে ব্যবসায়িক রেমিটেন্স আয়ের একটি অংশ দেয়, এর জন্য বাংলাদেশ তাদের কাছে কৃতজ্ঞতা বোধ করতে যেই সাধারণ শ্রমিকের প্রাণ তাদের কাছে অত্যন্ত ক্ষুদ্র হয়ে ওঠে, যার জন্য হয়তো 2, 4, 3, 4, 5 লাখ টাকা দিলে এটা মীমাংসা হয়ে যায়, কিন্তু বড় ধরনের সমাধান আর হয় না। এবং পৃথিবীতে এই বাংলাদেশে একমাত্র খুন অপহরণ মামলার তদন্ত যেটা নাদিয়া ইদ্রিস সামনে এনেছে, এই একটাই আমার জীবনে, এই একটা তদন্তই জনসম্মুখে তুলে ধরা হলো, জানানো হলো। আর কোনো তদন্তের রিপোর্ট, ফাইলের কভারের ফিতা খোলা হয়েছে কিনা সাধারণ মানুষ কতটুকু জানি না, আমিও খুব একটা বেশি জানি না। তো সেখানে হুট করে গান পাউডার পাওয়া যায় এবং বিমানবন্দরের যে আপনার আমদানি করা দ্রব্য যেখানে থাকে, বিমানে তো দাহ্য পদার্থ আসার কথা না, দাহ্য পদার্থ তো সমুদ্রের পথে আসার কথা। বিমানে তো বিমান কেন, আপনি বাসেই কোনো দাহ্য পদার্থ তুলতে যান, কন্ট্রাক্টর আগে শোনের ভিতরে পেট্রোলিয়াম জাতীয় কোনো কিছু আছে নাকি, বিমানে তো প্রশ্নই ওঠে না। সেই কার্গো ভিলেজে দাহ্য পদার্থ আসলো যা ফায়ার সার্ভিস স্বাভাবিক পানি দিয়ে নিয়ন্ত্রণে আনতে পারল না। এটা কি বিশ্বাসযোগ্য কোনো কিছু? সাধারণ মানুষ এটা জানলেও যে এটা বাংলাদেশে একটা এক ধরনের স্যাবোটাজ তৈরি করা হচ্ছে, অর্থনৈতিকভাবে ধ্বংস করা হচ্ছে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে, অর্থনৈতিকভাবে দেশকে অসহায়ত্বের ভিতরে নিয়ে যাওয়ার একবার পরিকল্পিত স্যাবোটাজ তৈরি করা হচ্ছে। পরিকল্পিতভাবে এই আগুনের আশীর্বাদ নিয়ে কিছু মানুষ তার আশীর্বাদ পুষ্ট হচ্ছে, কিন্তু দেশের হুট করে এই যে আগুন লাগার পরে পরে কিছু জিনিসের দাম বেড়ে গেছে এবং বলছে যে এই জিনিসগুলো বিমানবন্দরে পুড়ে গেছে, যার জন্য বাজারে সংকট। এই যে সুযোগ নেওয়া থেকে শুরু করে সবভাবেই সাধারণ মানসিক ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যায়। এটা হয়তো বহন করবে বাংলাদেশ বিমানের তো এমনি আজ কয়েক বছর ধরে লসের ভিতরে শুনি বাংলাদেশ বিমান, তারপরেও সরকারের তহবিল থেকে গচ্ছা যাবে বা বিমান সংস্থার থেকে গচ্ছা যাবে, কিন্তু এর ভিতরে এমন কোনো ঘটনা রহস্য রয়ে গেছে, হয়তো বিমান বাহিনীকে বড় ধরনের কোনো বিপদে ফেলবার জন্য পুরো বিমান বাহিনীটাকে আমরা 5ই আগস্টের পরে সংবাদ পেয়েছিলাম বিমান বাহিনীতে রয়ের এজেন্ট ছিল, ধরা পড়েছিল, কিন্তু এগুলো 2-4 জন, কিন্তু তাদের অনুসারী অনুগামী তো এখনও রয়ে গেছে এবং অন্য কেউ হয়তো ক্যামোফ্লেজ করে রয়ে গেছে, যার চরিত্র বাইরে কেউ জানে না বা ধরা দিচ্ছে না, কিন্তু ভিতরে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। তো এগুলো তদন্ত বা দেখাদেখি কে করবে? প্রত্যেকটা বাহিনীরই নিজস্ব একটি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট থাকে। এখন ফিল্ড ইন্টেলিজেন্সগুলা
তদপরিযায়ে তো ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ন্ত্রণেই। সেই ঊর্ধ্বতন কর্মকর্তা নিজেই যদি এর ভিতরে একজন বস হয়ে বসে থাকেন, সেখানে ফিল্ড ইউনিটগুলোই বা কী রিপোর্ট দিবে? যেমন এর আগে আমি বলেছিলাম, ডিজিএফআই যারা মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে যেসব তদন্ত রিপোর্টগুলো দেয়, সেগুলো ক্যান্টনমেন্ট হয়ে, তারপরে ডিজিএফআই হয়ে, ডাইরেক্টর হয়ে, তারপরে সিভিল সরকারের হাতে যায়। কিন্তু ডিজিএফআই বলেন, সেই ডিজি হেডকোয়ার্টার থেকে শুরু করে ক্যান্টনমেন্টে যিনি বসে থাকেন ডিজিএফআইয়ের ইউনিটগুলোর নিয়ন্ত্রণে, তিনি নিজেই চান না যে এই রিপোর্টগুলো উপরে যাক বা উপরের কর্মকর্তারা জানুক। তিনি নিজেই যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং ফিল্ড থেকে সংগ্রহ করার তথ্যের অনেকটা তিনি কাটছাট করে তার মতো করে উপরে রিপোর্ট পাঠান, তাহলে এই জিনিসগুলো তো প্রকাশ পাবে না, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছাবে না। মাধ্যম 1 to 1 নয়, 1 ওয়ে নয়, মাধ্যম আরও অনেকগুলোই থাকতে হবে, যেটা অফিসারদের বাইরে, ওই চ্যানেলের বাইরেও কিছুটা থাকতে হবে, যে তথ্য উপর থেকে নিচে পর্যন্ত চাওয়া হইতে পারে, যে এই তথ্যটা এসেছে, এটা তদারকি বা এটার ফিল্ড ইন্টেলিজেন্সের রিপোর্ট কি, সেটা আমাদেরকে জানান। এই যে দ্বিমুখী, ত্রিমুখী, চতুর্থমুখী ইন্টেলিজেন্স যদি কাজ না করে, একাধারে শুধুমাত্র এক ওয়েতে সঠিক তথ্য উপরে যাবে না এবং এই সঠিক নিয়ন্ত্রণও করা সম্ভব হবে না। যাক, বাংলাদেশে যেটা হচ্ছে, বলছিলাম যে আগুন দেশের জন্য আশীর্বাদ নয়, গোটা কয়েক মানুষের জন্য হয়তো আশীর্বাদ। আর সরকার যখনই অন্য একটি সাবজেক্ট নিয়ে ব্যতিব্যস্তর ভিতরে থাকে, পড়ে যায়, বিশেষ করে উপদেষ্টারা তো চতুর্মুখী জ্ঞান সম্পন্ন নয়, তারা হয়তোবা কেউ থাকতে পারে, কিন্তু প্রতিটা খাত তাদের দৃষ্টিতে রাখা, নজরে রাখা বা একেবারে পারফেক্ট বিমানবন্দর, এগুলো তাদেরকে এতটা তদারকির মতো দক্ষতা আছে কিনা আমি জানি না, কিন্তু যদি কেউ এই কর্তৃপক্ষ তাদেরকে নজরে না আনে বা অবগতি না করে, এয়ারপোর্টেই কেন আগুন লাগলো, বিমান বাহিনীতে চিটাগাংয়ে, আবার ঢাকায় বিমান বাহিনীর অভ্যন্তরে কী হচ্ছে, কারা এখানে নিয়ন্ত্রক বা হন্তার দায়িত্বে আছে, এগুলো দেখার সময় আরও আগেই দেখা প্রয়োজন ছিল। কিন্তু ঢিলে ঢালা মার্কা একটি সরকার, তারা এক সাইড নিয়ে ব্যস্ত, বাকি দেশটাকে যে তাদের দৃষ্টিতে আনবে বা চোখের আড়ালের ভিতরে নেবে, এই ধরনের তাদের এক্সপিরিয়েন্সের অভাব আছে বলে আমি মনে করি। অন্তত ইন্টেলিজেন্স সাইডটা, এই গোপন তথ্য সংগ্রহের এই সাইডটা, ইন্টেলিজেন্সের যে কার্যক্রম, এই সাইডটা কিন্তু জাহাঙ্গীর সাহেব জানতেন, জানার কথা তার, তিনি সেনাবাহিনীতে ছিলেন, তার এ সম্বন্ধে অভিজ্ঞতা থাকার কথা, কিন্তু তিনি কি সবটাই পারিয়ে উঠছেন কিনা, বা তিনি যেটা করতে চাচ্ছেন সেখানে বাধা আছে কিনা, বা তিনি যেটা চাচ্ছেন সেই মোতাবেক নিচের থেকে তাকে জানানো হচ্ছে কিনা, তার হাতে কোনো তথ্য সঠিকভাবে পৌঁছানো হচ্ছে কিনা, এগুলো আসলে অনেকটা অনীহার ভিতর দিয়েই একটি সরকার যাচ্ছে। কিন্তু এই আগুনগুলা যে স্যাবোটাস, এটা সাধারণ একেবারে যে মাঠের একজন কৃষক মাথায় দিয়ে বিড়ি টেনে টেনে গান গায় আর ধান কাটে, বা কৃষকের কৃষি কাজ করছে, ধান নিড়াচ্ছে, পাট নিড়াচ্ছে, একজন মৎস্যজীবী খামারে কাজ করছে, একজন রিক্সা ভ্যান চালক যিনি রাস্তায় যাত্রী বহন করছে, সবাই জানে যে এটা বড় ধরনের একটি ষড়যন্ত্র হচ্ছে দেশে। কিন্তু উচ্চ শিক্ষিত, যারা জ্ঞানবান, জ্ঞানবতী, জ্ঞানদর্শী, গুণবান, সুশীল মানুষ যারা, শুধু তারাই বোঝে না। তারাই শুধু বোঝে যে অগ্নিসংযোগ আগুন ঘটেছে, ফায়ার সার্ভিস সেখানে যাচ্ছে, নিভাচ্ছে এবং একটা তদন্ত কমিটি করে দিচ্ছে, তদন্ত পাঠাবে, তারপরে কার্যকরী ব্যবস্থা কি বা আইন বিধান কি, সে যে কার্যকরী ব্যবস্থা কিসের উপরে ভিত্তি করে নেবে, কোন আইনের উপরে ভিত্তি করে নেবে, এটা আগুন লাগালো হইল না লেগে গেল, এখন সেই অগ্নি পূজারীরাই জানে, যারা আগুনকে ব্যবহার করে নিজেদের স্বার্থে। কত মন স্বর্ণ নাকি আত্মসাতের একটা বিষয় আছে এর ভিতরে।
তারা কি বলবে স্বর্ণ পুড়ে গেছে? স্বর্ণ পুড়ে গেলে গলে গেলেও কিছুটা থেকে যায়। আবার যে সেখান থেকে আগুন নিভানোর সময় লুট হয়েছে, সে ধরনের পরিস্থিতি তো সৃষ্টি হয়নি। তাহলে কি দেখাবে? স্বর্ণ আত্মসাতের বিষয়টি কি এইভাবে সম্ভব কিনা? যাক, আমি অত দূরে যাচ্ছি না। রহস্য ঘনীভূত এবং অত্যন্ত ভিতরে ঢোকার মতো ইন্টেলিজেন্স ভিতরে আছে। নাদিয়া ইদ্রিসদের মতো ভালো বুদ্ধিমত্তা সম্পন্ন ইন্টেলিজেন্সের ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্সের মানুষ আছে। তাদেরকে যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, এই পরিকল্পিত মিরপুর, চট্টগ্রাম, শাহ আমানত বা শাহজালাল বিমানবন্দরের যে পরিকল্পিত অগ্নিসংযোগগুলো বের হয়ে আসবে এর ভিতর থেকে। কিন্তু সেটা হলে বের হয়ে আসতে দেবে কিনা এটি নিয়ে সংশয়। এ নিয়ে শক্তপোক্তভাবে বড় ধরনের একটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এবং আরও কোথাও আগুন লাগতে পারে সেসব জায়গাও অন্তত সিসিটিভি জাতীয় কোনো কিছুর ভিতরে বা স্যাটেলাইট ব্যবহার করে একেবারে ভিতর পর্যন্ত তথ্যপত্র সংগ্রহের প্রযুক্তি প্রয়োজন বলে আমি মনে করছি। আসসালামু আলাইকুম।